ছোটকালে কত ভেবেছি আমি যদি সরকার হতাম তবে সব কাজ ফেলে শুধু টাকাই ছাপাতাম। কাগজের টাকার জন্য এত হাহাকার কেন হবে? ক্ষমতা থাকার পরও কেন টাকা ছাপাবো না? এমনই সব চিন্তাভাবনা করে সরকারকে বলদ বলে বকে দিতেও ভুল করতাম না। আচ্ছা, আপনার মনে কি কখনোই প্রশ্ন জাগেনি সরকার কেন টাকা ছাপিয়ে দেশের মানুষদের হাতে হাতে দিয়ে দিচ্ছে না, বা দেশের অর্থনৈতিক কার্যক্রমগুলো আরও সচল করছে না, অথবা দেশের বড় বড় মেগা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় অর্থ কেন নিজেরাই তৈরি করে নিচ্ছে না? লা কাসা দে পাপেল নামে স্প্যানিশ একটা টিভি সিরিজ বেশ শোরগোল তুলেছিল। এতে দেখা যায় একদল ডাকাত একটা ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঢুকে কিছু মানুষকে জিম্মি করে টাকা লুট করছে। তবে তাদের লুট করার পদ্ধতি একটু ভিন্ন। তারা ব্যাংকের টাকা লুট না করে বরং ব্যাংকের টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এটা দেখার পর অনেকের এ প্রশ্ন মাথায় এসেছে যে তাদের মতো সরকার নিজেই যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে আমাদের হাতে তুলে দেয় তাহলেই তো সব আর্থিক সমস্যা মিটে যায়। কিংবা সরকার যদি বস্তা বস্তা টাকা প্রিন্ট করে পদ্মা সেতু, মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু তৈরি করে তাহলেই বা সমস্যা কোথায়? অনেক সমস্যা। এত বড় সমস্যার এত সহজ সমাধান হলে তো আর কোনো চিন্তাই থাকতো না। নির্দিষ্ট করে বললে টাকা প্রিন্ট করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তো সে কিসের ভিত্তিতে টাকা তৈরি করে? সে কি মন চাইলেই যত ইচ্ছা টাকা প্রিন্ট করতে পারে? টাকা উৎপাদন করার কোনো আবশ্যক নিয়ম নেই। যে কোনো দেশের সরকারের যত ইচ্ছে টাকা প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে। তবে কোনো দেশই যত ইচ্ছা টাকা প্রিন্ট করে না। টাকা প্রিন্ট করা হয় সেই দেশের অর্থনৈতিক প্রয়োজন অনুসারে, তার সঙ্গে ভারসাম্য রেখে। টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে জড়িত দেশের মানুষের উপার্জন, অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদি। এর বেশি উৎপাদন করলেই শুরু হয় সমস্যা। দেশের অর্থনৈতিক ভারসাম্য হারাতে শুরু করে। 1920 সালের ঘটনা। সে সময় খুব সম্ভবত জার্মানি সরকার বেশি বেশি টাকা ছাপিয়ে বড়লোক হবার ধান্দা করেছিল। আসলে সেটা আদৌ সম্ভব না। মাত্রার চেয়ে বেশি টাকা ছাপালে হিতে বিপরীতই হয়। 1920 সালে জার্মানিতে ঘটা মুদ্রাস্ফীতির কারণে সেখানের মানুষকে ঠেলাগাড়িতে করে টাকা নিয়ে বাজার করতে হতো। অবস্থা এমন হয়েছিল, মানুষ তাদের টাকা রেখে ঠেলাগাড়ি চুরি করতে শুরু করেছিল। ইতিহাস ঘাটলে এমন ঘটনা আরও পাওয়া যাবে। ভেনিজুয়েলার এই মুদ্রাস্ফীতির কারণে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দিয়েছিল। ফলশ্রুতিতে মার্কেট থেকে খুব দ্রুত এসব দ্রব্য ফুরিয়ে যায়। যেহেতু তখন মানুষের হাতে অধিক অর্থ ছিল, তারা খুব দ্রুত সেসব দ্রব্য কিনে নিয়েছিল। অধিক অর্থ ছাপানোর ফলে জিম্বাবুয়ের অর্থনীতিতেও ধস নেমেছিল। সেটা খুব বেশি দিন আগের কথা নয়, এই তো 2008 সালের শেষ দিকে। মুদ্রাস্ফীতির কারণে সে সময় জিম্বাবুয়েতে আজকের 100 টাকার দ্রব্য আগামীকাল 198 টাকায় কিনতে হতো। শোনা যায় সে সময় দেশটিতে থলে ভর্তি টাকা নিয়ে হাতের মুঠায় মাত্র একটি চকলেট নিয়ে আসতে হতো। এসব সমস্যার কারণ কি? ধরুন একটা দেশের সম্পদ বলতে রয়েছে 10টা আম, আর সেই দেশ বছরে 20 টাকা প্রিন্ট করে। পরিবহন খরচ, খুচরা মূল্য, পাইকারি মূল্য ইত্যাদি জটিলতা বাদ দিয়ে ধরেই নেই প্রতিটি আমের মূল্য 2 টাকা। তাহলে দেশের মোট সম্পদ আর মোট কারেন্সি ভারসাম্যপূর্ণ হলো। বছরের পর বছর ওই দেশটি সর্বমোট 40 টাকা প্রিন্ট করলো, কিন্তু মোট সম্পদ বলতে 10টি আমই রইল। যেহেতু দেশে নতুন কোনো সম্পদ নেই, ওই 10টি আম কেনার জন্য বরাদ্দ হলো 40 টাকা, অর্থাৎ প্রতিটি আমের দাম দ্বিগুণ হয়ে গেল। এভাবেই দেশের মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে দ্রব্যমূল্য বেড়ে যায়, টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায়। একে বলে মুদ্রাস্ফীতি। বুঝেননি? আবারও বোঝার চেষ্টা করুন। মনে করুন একটি দেশের মোট সম্পদ 10টি পাউরুটি এবং সেই দেশ বছরে 1000 টাকা প্রিন্ট করে। অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত রেখে যদি প্রতিটি পাউরুটির দাম 100 টাকা অর্থাৎ 1000 ভাগ 10 100 হয়, তাহলে ওই দেশের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ মোট সম্পদ এবং মোট অর্থ সমান হবে। কিন্তু দেশটি পরের বছর 2000 টাকা প্রিন্ট করলো। মোট সম্পদ বলতে সেই 10টি পাউরুটিই রইল। তাহলে এ অবস্থায় কি ঘটবে? তখন ওই 10টি পাউরুটির দাম 100 টাকা থেকে বেড়ে হবে 200 টাকা, অর্থাৎ 2000 ভাগ 10 200 টাকা, অর্থাৎ দ্রব্যের মূল্য বেড়ে হলো দ্বিগুণ। দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপিয়ে আর লাভ কি হলো? তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করতে হয়, সেই অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয়। সাধারণত একটি দেশের জিডিপির 2 থেকে 3% টাকা প্রিন্ট করা হয়, তবে উন্নয়নশীল দেশে এই হার আরেকটু বেশি। এই কারণেই সরকার ইচ্ছেমতো টাকা তৈরি করে রাতারাতি পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারে না।
তাহলে সেই বাড়তি টাকা শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডিলার, সাপ্লায়ার এবং আরও অনেকের হাত ধরে প্রবেশ করবে মূলধারার অর্থনীতিতে এবং এর 12টা বাজিয়ে দেবে। মুদ্রাস্ফীতির কারণে বাড়তি অর্থ কাটাকাটি হয়ে যায়। কেবল তাই নয়, এর ফলে দেশের অর্থনৈতিক ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় সেটা জানেন কি? সঞ্চয়ের মূল্য কমে যায়। আজকে 10 টাকা দিয়ে চিপস না কিনে সেটা ব্যাংকে রাখলাম, এখন যদি 2 দিন পরে দেখি একটা চিপসের দাম 20 টাকা, তাহলে তো সঞ্চয় ব্যাপারটা নিজের পায়ে নিজে কুড়াল মারা হলো। আমরা অনেকেই বন্ড কিনেছি বা কাউকে বন্ড কিনতে দেখেছি। এই বন্ডের মাধ্যমে আসলে সরকার আমাদের কাছে অর্থ ধার করে। আজকে 50 টাকার বন্ড বিক্রি করে সেই অর্থ কাজে লাগিয়ে 1 বছর পরে সরকার 50 টাকা ফেরত দিচ্ছে। ব্যাপারটা এরকম। এখন সরকারের কাছ থেকে 50 টাকার বন্ড কিনলেন, 1 বছর পর সেই টাকা আদায় করার পর যদি দেখেন মুদ্রাস্ফীতির কারণে 50 টাকায় আগের চাইতে কম পরিমাণ চাল কিনতে পারছেন, তখন স্বাভাবিকভাবেই বন্ড কেনার আগ্রহ হারিয়ে ফেলবেন। আবার বন্ড বিক্রি না করতে পারলে সরকারও প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে। টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। ব্যবসা খাতে অস্থিরতার সৃষ্টি হবে। যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে। ধরুন জার্মানিতে মুদ্রাস্ফীতির হার দিনে 20% আর ভারতে 0%। অর্থাৎ 100 টাকার একটি দ্রব্যের মূল্য কাল জার্মানিতে হবে 120 টাকা, ভারতে 100 টাকায় থাকবে। সেক্ষেত্রে ভারতের 1 রুপির মূল্য হবে জার্মানির 1.20 মার্কের, অর্থাৎ জার্মানির মুদ্রা সমান। জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কথা আগেই স্মরণ করিয়েছি। সেখানে 1 প্যাকেট পাউরুটি কেনার জন্য 1 বস্তা টাকা নিয়ে দোকানে যেতে হতো। এমন কথাও প্রচলিত আছে, কথাটা খুব একটা ভুলও নয়, বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডাল ভাত। অতিরিক্ত ছাপা হওয়া টাকা দিয়ে যে দেশেই তা খরচ করেন তা ঘুরে ফিরে আবার নিজের দেশেই ফেরত আসবে। কারণ আমাদের দেশের মুদ্রা তো শেষ পর্যন্ত আমার দেশের মানুষকেই গ্রহণ করতে হবে। অন্যান্য দেশে তো এই মুদ্রা দিয়ে কেনাকাটা করতে পারছেন না। সুতরাং বাড়তি টাকাটা ঘুরে ফিরে আমাদের দেশের অর্থনীতিতেই প্রবেশ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই টাকা কিন্তু সরাসরি বৈদেশিক ঋণ শোধ করায় ব্যবহার করতে পারছি না। কারণ ঋণের চুক্তিতে একটি নির্দিষ্ট কারেন্সিতে তা শোধ করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে। একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয়। সমাধান হলো উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। উল্টোভাবে উন্নয়ন করতে গেলে উন্নয়নও উল্টোভাবেই হবে। সুপ্রিয় দর্শক, ছোটকাল থেকে অনেক ভেবেও যে প্রশ্নের উত্তরটি আপনি পাননি, আজ তা বুঝে পেয়েছেন তো? পেয়ে থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখুন। সেই সাথে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।